নুরানপুর অঞ্চলের শামশাবাদে মরুভূমির মাঝে একটি পুরনো মাটির বাড়ি ছিল। সেখানে একজন ৮০ বছর বয়সী বৃদ্ধ ফকির একা থাকতেন। সেদিন রাতেও তিনি ঘুমিয়েছিলেন। রাত গভীর হয়েছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। ফকিরের ঘুম ভেঙে গেল। তিনি নিজের মনে বিড়বিড় করলেন, এই সময়ে এখানে কে আসতে পারে? আর এই বিরান জায়গায় তো আজ পর্যন্ত কেউ আসেনি। কিন্তু তারপর দরজা আরও জোরে বাজতে লাগল। ফকির বিছানা থেকে উঠলেন এবং দরজা খুলতেই বাইরের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। দরজায় দুজন তরুণী এবং অত্যন্ত সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। ফকির তাদের দেখেই অদ্ভুত এক আকর্ষণ অনুভব করলেন। তিনি তাদের দিকে তাকিয়ে রইলেন। চোখ ফেরানো কঠিন হয়ে পড়ল। তিনি তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কারা মেয়েরা? আর এই বিরান জায়গায় এই সময় কি করছো? মেয়েরা জবাব দিল, আমরা পথ হারিয়ে ফেলেছি। আমরা রোশনগড়ের দিকে যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। যদি আপনি অনুমতি দেন তবে আমাদের এক রাত এখানে থাকতে দিন। সকাল হলেই আমরা চলে যাব। ফকির তাদের দেখে যেন মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি শুধু এতটুকুই বলতে পারলেন, এসো ভেতরে। মেয়েরা ঘরে ঢুকল। ফকির তাদের ঘরের একটি কোণ দেখিয়ে বললেন, এখানে শুয়ে পড়ো মেয়েরা। দুজন সেখানেই শুয়ে পড়ল এবং কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেল। রাতের শেষ প্রহরে নাইলাহার মনে হল যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে চোখ খুলতেই দেখল ফকির তার কাছে ঝুঁকে আছে এবং অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছে। নাইলা দ্রুত উঠে বসল, বলল, কি হয়েছে? তুমি এখানে কি করছো? ফকির জবাব দিল, কিছু না, আমার মনে হলো হয়তো তোমার ঠান্ডা লাগছে, তাই চাদর দিতে এসেছিলাম। নাইলা চাদর তো নিল, কিন্তু রাগে মুড়ে পাশ ফিরে শুয়ে পড়ল। কিন্তু ফকির সেখান থেকে নড়ল না। দীর্ঘক্ষণ ধরে সেই দুজনকে এক অদ্ভুত আকাঙ্ক্ষাপূর্ণ দৃষ্টিতে দেখতে থাকল। সকাল হল। নাইলা ও মরিয়ম ধন্যবাদ জানালো এবং রওয়ানা হতে যাচ্ছিল। তখন ফকির তাদের থামিয়ে বললেন, কোথায় যাচ্ছ মেয়েরা? রোশনগড় তো অনেক দূরে। তোমরা অল্প বয়সী মেয়ে। আজ রাতটা আরও থেকে যাও, তারপর আমি তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা করে দেব। এই বলে ফকির তাদের কাছে এলেন। কিন্তু নাইলা ও মরিয়ম বলল, না, আমাদের যেতে হবে। তখন ফকির একেবারে কাছে এসে নাইলার হাত ধরে বললেন, মাত্র এক রাতের ব্যাপার মেয়েরা, থেকে যাও। নাইলা দ্রুত হাত ছাড়িয়ে রাগে বলল, মানে কি? ফকির বললেন, কাল আমি তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা করে দেব। তখনও তিনি তাদের অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন, যেন তার মনে কোনো কৌশল ছিল। মেয়েরা তার কথায় এসে গেল এবং থাকার জন্য রাজি হল। সারা দিন ফকির তাদের সাথে নরম ও ভালোবাসার কথা বলতে থাকলেন এবং তাদের সেভাবেই দেখতে থাকলেন যেন তিনি তাদের কাছে আসতে চাইছিলেন। রাত হল। দুজন মেয়ে কোণে নিজেদের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ফকিরও নিজের বিছানায় শুয়ে পড়লেন। রাতের শেষ প্রহরে যখন নীরবতা গভীর হচ্ছিল, ফকির চুপিসারে নিজের বিছানা থেকে উঠলেন এবং ধীর পায়ে মেয়েদের দিকে এগিয়ে গেলেন। তিনি অনেকক্ষণ ধরে দুজনকে দেখতে থাকলেন। তারপর তাদের মধ্যে একজন, যে ছিল অত্যন্ত সুন্দরী, নাইলা, তার পাশে গিয়ে বসলেন। ফকির নরম হাতে তার কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন। হঠাৎ নাইলার চোখ খুলল এবং সে আতঙ্কিত হয়ে উঠে বসল। কি হয়েছে? তুমি এখানে কি করছো? সে ক্ষিপ্ত হয়ে জিজ্ঞেস করল। ফকির তার চোখে তাকিয়ে রইলেন যেন কোনো স্বপ্নে আছেন। তারপর বললেন, আমি বালিশ দিতে এসেছিলাম। তুমি বালিশ ছাড়া শুয়ে আছো, তোমার ঘাড়ে ব্যথা হয়ে যাবে। এই নাও বালিশ। নাইলা বালিশ নিল এবং অসন্তোষে মুখ ঘুরিয়ে নিল। বলল, যাও এখান থেকে। ফকির নিজের বিছানায় গিয়ে আবার শুয়ে পড়লেন। রাতে তিনি নিজের সাথে কথা বলতে লাগলেন। সকালে এই মেয়েরা চলে যাবে। আজ আমার শেষ সুযোগ ছিল, কিন্তু সেটাও চলে গেল। তারপর তিনি নিজেকে বললেন, না, আমি তাদের এভাবে যেতে দেব না। কোনো না কোনো উপায় বের করতে হবে। আমাকে কাল যে কোনো মূল্যে তাদের আটকাতে হবে। এই চিন্তায় ডুবে থাকা ফকির অবশেষে ঘুমিয়ে পড়লেন। সকাল হল। মেয়েরা উঠল এবং ফকিরের কাছে এলো। তারা বলল, যদি আমাদের যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে তবে আমাদের রওনা করিয়ে দিন। বলুন, কি ব্যবস্থা করেছেন? ফকির কিছুক্ষণ তাদের দিকে এক আকাঙ্ক্ষাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, না, তোমরা আজ এখান থেকে যেতে পারবে না। ফকিরের এই কথা শুনে দুজন মেয়ে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তারপর নাইলা জিজ্ঞেস করল, কেন? আমরা আজ কেন যেতে পারবো না? ফকির নরম গলায় বললেন, তোমাদের আরও এক রাত থাকতে হবে। মরিয়ম তার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? আমরা কেন থাকব? ফকির শ্বাস নিতে নিতে জবাব দিলেন, এখনো তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। তারপর তিনি বললেন, আশা করি কাল একটি কাফেলা এখান দিয়ে রোশনগড়ের দিকে যাবে। যখন মেয়েরা কাফেলার কথা শুনল তখন কিছুটা নিশ্চিন্ত হল। চলো, কাল কাফেলার সাথে বেরিয়ে যাব। আজ রাতটা আরও থাকি। তারা একে অপরের দিকে তাকিয়ে বলল।
ফকির এই শুনে মনে মনে খুব খুশি হলেন। আরও এক রাত পেয়ে গেলাম, তিনি নিজেকে বললেন। সারা দিন তিনি চুপচাপ দূরে বসে তাদের দেখতে থাকলেন। তার দৃষ্টি এখন আরও গভীর হয়েছিল, যেন সেই দৃষ্টিতে এখন নীরব আকাঙ্ক্ষাগুলো বেড়ে উঠছিল। রাত আবার নামতে লাগল। নাইলাহ ও মরিয়ম নিজেদের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ফকিরও নিজের বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু তার হৃদয় এখন অস্থির ছিল। তার চোখ ছাদকে নয়, ঘরের সেই কোণাকে দেখছিল যেখানে মেয়েরা ঘুমিয়েছিল। শ্বাস দ্রুত ছিল এবং হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন উঠছিল। ধীরে ধীরে তিনি বিছানা থেকে উঠলেন, চুপচাপ তাদের দিকে এগিয়ে গেলেন। অনেকক্ষণ ধরে তিনি দুজনকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকলেন। তারপর তিনি নাইলাহার পায়ের কাছে গিয়ে বসলেন এবং ধীরে ধীরে তার পা মালিশ করতে লাগলেন। হঠাৎ নাইলাহার একটু নড়ে উঠল। ফকিরের মনে হলো পাছে সে জেগে যায়, তাই তিনি ভয় পেয়ে সেখান থেকে সরে গেলেন এবং মরিয়মের কাছে গেলেন। এখন তিনি মরিয়মের হাত নিজের হাতে তুলে নিলেন এবং তার মুখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে এখন শুধু আকাঙ্ক্ষা নয়, কোনো পুরনো তৃষ্ণা নেমে এসেছিল। তখনই হঠাৎ মরিয়মের চোখ খুলল এবং সে চিৎকার করে উঠল। কিন্তু ফকির দ্রুত নিজের হাত তার মুখে রেখে দিলেন, যাতে আওয়াজ বাইরে না যায়। তারপর তিনি আতঙ্কিত হয়ে নিজের বিছানায় ফিরে গেলেন এবং এমনভাবে শুয়ে পড়লেন যেন কিছুই হয়নি। মরিয়ম সারা রাত একই চিন্তায় ডুবে রইল। এই ফকির আমার কাছে কেন এসেছিল? এ কি করার চেষ্টা করছিল? এর উদ্দেশ্য তো মোটেও ঠিক মনে হচ্ছে না। সে ভয়ে কাঁপতে কাঁপতে এবং ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়ল। সকাল হলো, মেয়েরা উঠল এবং ফকিরের কাছে এলো। কাফেলা এসে গেছে কি? এখন আমাদের অনুমতি দাও, তারা বলল। ফকির কিছুক্ষণ তাদের চোখে তাকিয়ে রইলেন, তারপর বললেন, কিন্তু কাফেলা তো এখনো আসেনি। মেয়েরা চমকে গেল। কিন্তু তুমি তো বলেছিলে যে কাফেলা আজ আসবে। ফকির ক্লান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আসার কথা ছিল, হয়তো সন্ধ্যা পর্যন্ত আসবে। মেয়েরা একে অপরের দিকে তাকালো এবং বলল, ঠিক আছে, আমরা সন্ধ্যা পর্যন্ত আরও অপেক্ষা করি। ফকির শুধু মাথা নাড়লেন এবং কিছু বললেন না। এখন তিনি উঠানে বসেছিলেন এবং দূর থেকে মেয়েদের আবার সেই অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন। একটি মেয়ে অন্যটিকে বলল, এর দৃষ্টি আমার ঠিক লাগছে না। দ্বিতীয়টি মাথা নাড়ল, হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। আমরা অল্প বয়সী মেয়ে এবং এর মনে না জানি কি চলছে। প্রথম মেয়েটি বলল, হ্যাঁ, এই রাতে আমার কাছে এসেছিল এবং আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। দ্বিতীয়টিও বলল, সে আমার সাথেও তাই করেছে। আজ আমাদের কোনো অবস্থাতেই রাতে থাকা উচিত নয়। সন্ধ্যা হোক বা না হোক, আমাদের বেরিয়ে যেতে হবে। ফকির তখনও দূর থেকে তাদের দেখছিলেন, ঠিক যেন কোনো শিকারী তার শিকারের ওপর নজর রাখে। সন্ধ্যা হয়ে গিয়েছিল। মেয়েরা তার কাছে আসার আগেই ফকির নিজেই এসে গেলেন। দেখো, তিনি বললেন, আমার মনে হয় কাফেলা এখন সকাল পর্যন্ত আসবে। ভাবলাম তোমাদের আগেই জানিয়ে দিই। তাদের কাছে অনেক মালপত্র থাকে, ধীরে ধীরে চলে। আজ রাতটা আরও থেকে যাও। মেয়েরা এখন বিরক্ত হলো। একজন দ্রুত বলল, আমরা এখন আর থাকতে পারবো না। কাফেলা আসুক বা না আসুক, আমরা এখনই বেরোচ্ছি। এখন আমাদের থামিও না। ফকির আরও কাছে এলেন, কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে। তোমরা অল্প বয়সী মেয়ে, এই বিরান জায়গায় কোথায় যাবে? এখানে জন্তু জানোয়ারও ঘুরে বেড়ায়, যদি কোনো ক্ষতি করে। তার বলার ধরনে চিন্তার চেয়ে কৌশল বেশি ছিল। মেয়েদের এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে এ সবই কোনো নতুন কৌশল। কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমাদের আর কোনো উপায় নেই, মাত্র এক রাতের ব্যাপার, থাকি। তারা কঠোরভাবে ফকিরকে বলল, ঠিক আছে, কিন্তু এটা শেষ রাত। কাল সকালে কাফেলা আসুক বা না আসুক, আমরা বেরিয়ে যাব। ফকির হেসে বললেন, ঠিক আছে, কিন্তু তার হাসিতে এখন অন্য কিছু লুকানো ছিল। রাত হয়ে গিয়েছিল। নাইলাহ ও মরিয়াম এখন পুরোপুরি সতর্ক ছিল। এক কোণে শুয়েছিল, কিন্তু তাদের চোখ খোলা ছিল। তারা ভয় ও সন্দেহে ডুবেছিল। নিজেদের মধ্যে মৃদু কণ্ঠে কথা বলছিল। আশা করি আজকের রাত দ্রুত কেটে যাবে, নাইলাহ বলল। হ্যাঁ, শুধু চোখ বন্ধ করে এমনভাবে শুয়ে থাকো যেন আমরা ঘুমিয়ে পড়েছি, মরিয়াম জবাব দিল। ফকির নিজের বিছানায় শুয়ে তাদের দেখছিলেন। তিনি বারবার তাদের দিকে তাকাচ্ছিলেন, এটা জানতে যে তারা কি সত্যি ঘুমিয়ে পড়েছে। যখন তিনি দেখলেন যে তারা এখন নড়াচড়া করছে না, তখন তিনিও চোখ বন্ধ করে নিলেন। কিন্তু তার হৃদয় তখনও পাশ ফিরছিল। কিছুক্ষণ পর যখন তার নিশ্চিত বিশ্বাস হলো যে মেয়েরা ঘুমিয়ে পড়েছে, তিনি ধীরে ধীরে উঠে তাদের দিকে চলে গেলেন। অনেকক্ষণ ধরে তিনি তাদের পাশে দাঁড়িয়ে রইলেন, যেন তাদের হাবভাব পড়ছিলেন। তারপর তিনি নাইলাহের পায়ের কাছে বসলেন এবং ধীরে ধীরে তার পা মালিশ করতে লাগলেন। তখনই নাইলাহের চোখ হালকাভাবে খুলল। ফকির টের পেয়েই দ্রুত সরে গেলেন।
এখন তিনি মরিয়মের কাছে গেলেন এবং তার পাশে বসে তার কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন। হঠাৎ মরিয়মের চোখ খুলল, সে ঘাবড়ে গিয়ে পাশ ফিরল এবং মুখ নিচে করে নিল। কিছু বলল না, কিন্তু তার নড়াচড়ায় বোঝা গেল যে সে জেগে উঠেছে। ফকির চুপচাপ উঠে আবার নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। তার হৃদস্পন্দনে অস্থিরতা ছিল, কিন্তু মুখে কোনো অনুশোচনা ছিল না। সকাল হয়ে গিয়েছিল। মেয়েরা উঠল এবং সোজা ফকিরের কাছে গেল। হ্যাঁ, এসেছে কি তোমার কাফেলা, নাকি এখন কোনো নতুন অজুহাত আছে? তারা তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল। ফকির কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, কাফেলা তো আসেনি। এখন নাইলাহ ও মরিয়ম ক্ষিপ্ত হয়ে উঠেছিল। আমাদের তো আগেই জানা ছিল যে কোনো কাফেলা আসবে না। তুমি আমাদের অন্য কোনো উদ্দেশ্যে এখানে আটকে রাখছ। আমরা সব বুঝতে পেরেছি। এখন আমরা এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। তাদের মধ্যে একটি মেয়ে অন্যটির হাত ধরল এবং বলল, চলো এখান থেকে যাই। যেই তারা কুঁড়েঘর থেকে বাইরে বেরোতে যাচ্ছিল, ফকির হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন এবং পথ আটকে বললেন, তোমরা এখান থেকে যেতে পারবে না। মেয়েরা বলল, পথ থেকে সরে যাও, নয়তো আমরা জোরে চিৎকার করব। ফকির ধীরে ধীরে বললেন, তোমাদের আওয়াজ এখানে শোনার মতো কেউ নেই। তুমি কি চাও? আমাদের কেন আটকাচ্ছ? তুমি আমাদের বাবার বয়সী। একটু তো লজ্জা করো, একটি মেয়ে রাগে বলল। ফকির গম্ভীরভাবে বললেন, যেমনটা তোমাদের দেখাচ্ছে তেমনটা নয়। তোমরা যে ব্যক্তির খোঁজে রোশনগড়ে যাচ্ছ, কে জানে সে হয়তো এখানেই কোথাও আছে। আমাদের এখানে এক মুহূর্ত থাকা উচিত নয়। মেয়েরা আরও লাগে বলল, আর তুমি কিভাবে জানলে যে আমরা রোশনগড়ে কাউকে খুঁজতে যাচ্ছি? তারা প্রশ্ন করল। ফকির বললেন, এই কথা আমি এখন বলতে পারবো না, কিন্তু যদি তোমরা আজ রাতে এখানেই থাকো তবে সেটাই তোমাদের জন্য ভালো হবে। আবার সেই কৌশল। মেয়েরা এখন চমকে গিয়েছিল। এক বুড়ো লোকের কি হয়েছে? কেন বারবার আমাদের আটকাচ্ছে? তারা ভাবতে লাগল। ফকির আবার বললেন, আমি তো বললাম শুধু এক রাত আরও থেকে যাও। কাল সকালে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং হয়তো তোমাদের রোশনগড় যাওয়ারও প্রয়োজন হবে না। ফকির কথা শেষ করলেন। মেয়েরা এখন দ্বিধায় পড়ে গেল। তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। এ কিভাবে জানে যে আমরা কাকে খুঁজছি এবং আমাদের কোনো সমস্যা আছে? তাদের মনে প্রশ্নের ঝড় বইছিল, কিন্তু এখন তাদের ফকিরের ওপর মোটেও বিশ্বাস ছিল না। তারা ফকিরকে ধাক্কা দিল এবং কুঁড়েঘর থেকে বেরিয়ে গেল। ফকির তাদের পিছনে পিছনে দৌড়ালেন এবং পেছন থেকে আওয়াজ দিলেন, দাঁড়াও, সব নষ্ট হয়ে যাবে যদি তোমরা চলে যাও। অনেক দূরে যাওয়ার পর মেয়েরা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল। তাদের শ্বাস দ্রুত চলছিল, কিন্তু হৃদয়ে তখনও ভয় ও অস্থিরতা ছিল। হঠাৎ পেছন থেকে ফকির হাঁপাতে হাঁপাতে তাদের কাছে এলেন। তার শ্বাস দ্রুত ছিল। আমি শেষবারের মতো তোমাদের বলছি, তিনি ধীর কিন্তু নিশ্চিত স্বরে বললেন, আজ রাতে যেও না। যদি আজ রাতে আমার সাথে এই ঘরে থেকে যাও তবে হয়তো তোমাদের রোশনঘর যাওয়ার প্রয়োজন পড়বে না। মেয়েরা ক্লান্ত কিন্তু কঠোরভাবে জিজ্ঞেস করল, যদি কোনো কথা থাকে তবে পরিষ্কার করে কেন বলছো না? ফকির গভীর শ্বাস নিলেন এবং বললেন, সেই কথা আমি এখন বলতে পারবো না। যদি আমি এখনই বলি তবে সব নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি শুধু এতটুকু বলতে পারি যে তোমরা দুজনেই তোমাদের স্বামীকে খুঁজতে বেরিয়েছ। এই শুনে মেয়েরা স্তব্ধ হয়ে গেল। তাদের শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। হ্যাঁ, আমরা আমাদের স্বামীকে খুঁজছি। সে অনেক দিন ধরে নিখোঁজ। আমরা অনেক এলাকায় খুঁজেছি, এখন রোশনগড়ের দিকে যাচ্ছি। কিন্তু তুমি এসব কিভাবে জানলে? তাদের মধ্যে একজন চমকে জিজ্ঞেস করল। ফকির অত্যন্ত গম্ভীরভাবে জবাব দিলেন, আমি সব জানি, কিন্তু তোমাদের আমার সাথে এক রাত কাটাতে হবে। তখনই আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবো। এই অদ্ভুত শর্ত শুনে মেয়েরা ঘাবড়ে গেল। তারা একে অপরের দিকে তাকাল। ভয়, সন্দেহ এবং দ্বিধা তাদের চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা কি আবার কোনো নতুন কৌশল? এখন এই রাতে আমাদের সাথে কি করতে চলেছে? তারা মনে মনে ভাবতে লাগল। ফকির তখনও সেখানেই দাঁড়িয়েছিলেন, অত্যন্ত গম্ভীর ও স্থির। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর নাইলাহ বলল, ঠিক আছে, চলো আরও এক রাত সেখানেই থাকি। মরিয়ম সম্মতি দিল, হ্যাঁ, তবে এটাই শেষ রাত হবে। এরপর যদি কোনো কথা হয় তবে আমরা আর কিছু শুনব না। এই শুনে ফকিরের মুখ যেন খুশিতে ঝলমাল করে উঠল। তার চোখে এখন উজ্জ্বলতা ছিল, যেন কোনো গন্তব্য কাছে আসছে। ঠিক আছে, তিনি বললেন। মেয়েরা এবং ফকির এখন আবার বাড়ির দিকে চলল। মেয়েরা সামনে সামনে চলছিল এবং ফকির তাদের পিছনে। তার হাঁটার ভঙ্গিতে এখন অস্থিরতা ছিল না, বরং স্থিরতা ছিল, কিন্তু তার চোখে তখনও সেই পুরনো আলোড়ন ছিল। তিনি মনে মনে ভাবছিলেন, আজকের রাত কত কষ্টে এসেছে, আর এই রাত আমি এভাবে যেতে দেব না। রাত হলো। মেয়েরা, যারা এখন অত্যন্ত সতর্ক ছিল, নিজেদের বিছানায় শুয়ে রইল, কিন্তু তাদের চোখ খোলা ছিল। তারা জেগেছিল, নিজেদের মধ্যে মৃদু কণ্ঠে কথা বলছিল এবং প্রতিটি শব্দে সতর্ক ছিল। ফকির নিজের বিছানা থেকে তাদের দেখতে থাকলেন। যখন রাতের শেষ প্রহর এলো এবং তার মনে হলো যে এখন ঘুমের প্রভাব পড়ছে, তিনি ধীরে ধীরে উঠলেন এবং নাইলানের পাশে গিয়ে বসলেন। তিনি তাকে অত্যন্ত ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে দেখতে থাকলেন। তারপর তার হাত নিজের বুকে রাখলেন।
নাইলা দ্রুত হাত ছাড়িয়ে রাগে মুখ ঘুরিয়ে নিল। ফকির আবার উঠলেন এবং মরিয়মের কাছে গেলেন, তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর তার কপালে একটি নরম চুমন দিলেন। মরিয়ম চমকে উঠল, আতঙ্কিত হল এবং রাগে মুখ নিচে করে নিল। ফকির আবার চুপচাপ উঠে নিজের বিছানায় ফিরে গেলেন। তার চোখে কোনো অনুশোচনা ছিল না, শুধু একটি অপেক্ষা ছিল যা এখন তার পরিণতির কাছাকাছি ছিল। ভোরের প্রথম আলো কুঁড়ে ঘরের মাটির দেয়াল ভেদ করে ভেতরে এলো। মেয়েরা তখনও জেগেছিল। তাদের মুখে ঘুম নয়, বরং অস্থিরতা ও ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। এবার তারা কিছু না বলে, ফকিরকে কিছু না জিজ্ঞেস করেই সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেই তারা কুঁড়ে ঘর থেকে বাইরে বেরোতে যাচ্ছিল, তাদের নজর এক কোণে বসে থাকা এক ব্যক্তির ওপর পড়ল। সেখানে একজন যুবক বসেছিল, সুন্দর উজ্জ্বল মুখ, পরিষ্কার পোশাক পরা, কিন্তু তার মুখ অন্যদিকে ছিল। মেয়েরা অবাক হয়ে গেল। তারা তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, তুমি কে? যুবক যখন ধীরে ধীরে তার মুখ তাদের দিকে ফেরাল, তখন দুজন মেয়ে হতবাক হয়ে গেল, যেন তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তারা জোরে জোরে চিৎকার করে উঠল, এ তো আমাদের স্বামী! তারা ছুটে গিয়ে সেই যুবকের সাথে জড়িয়ে ধরল। তাদের চোখ জলে ভরে গেল। তাদের জন্য এই মুহূর্তটা কোনো জাদুর চেয়ে কম ছিল না। তুমি এখানে কিভাবে এলে? আমরা কি কোনো স্বপ্ন দেখছি? নাইলা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। যুবক তাদের বুকে জড়িয়ে ধরে ধীর স্বরে বলল, না, এটা স্বপ্ন নয়, বাস্তবতা। আমি ফিরে এসেছি। মেয়েদের আনন্দের কোনো সীমা ছিল না। বছরের পর বছর ধরে যাকে খুঁজছিল, আজ সেই তাদের সামনে ছিল। কিন্তু তুমি কোথায় ছিলে? মরিয়ম জিজ্ঞেস করল। আর তুমি এই ফকিরের ঘরে কিভাবে পৌঁছলে? সেই লোকটাকে তো আমাদের মোটেও ঠিক মনে হয়নি। তুমি কি তাকে চেনো? যুবক তাদের চোখে তাকাল। তার চোখে এখন রহস্য নয়, বরং স্বস্তি ছিল। সে বলল, আগে ফকিরকে ডেকে আনো, দেখো সে কোথায় আছে। মেয়েরা কুঁড়ে ঘরের প্রতিটি কোণে খুঁজতে লাগল, কিন্তু ফকির কোথাও ছিল না। তারা ফিরে এসে বলল, সে তো কোথাও নেই, মনে হচ্ছে যেন সে গায়েব হয়ে গেছে। কোথায় গেল সে? যুবক গভীর শ্বাস নিলেন। ফকির কোথায় গেল এটা তো এখন তোমাদের নিজেই বুঝতে হবে। কিন্তু তার আগে কি তোমরা জানতে চাও না যে আমি এত বছর কোথায় ছিলাম? তিনি থেমে জিজ্ঞেস করলেন। মেয়েরা একসাথেই বলল, হ্যাঁ, বলো, তুমি কোথায় ছিলে? এখন গল্পের সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হতে যাচ্ছিল। যুবক বলতে শুরু করলেন, একদিন আমি ঘর থেকে বাজারের দিকে বেরিয়েছিলাম। পথে আমার সাথে একজন বৃদ্ধ লোক এবং একজন অত্যন্ত সুন্দরী মেয়ের দেখা হলো। বৃদ্ধ লোকটিকে কোনো ফকিরের মতো লাগছিল এবং মেয়েটি খুব তরুণ ও আকর্ষণীয় ছিল। আমি ঠাট্টা করে মেয়েটিকে বললাম, তুমি এই বুড়োকে কেন বিয়ে করেছ? তোমার তো কোনো তরুণের সাথে থাকা উচিত। কিন্তু সেই মেয়েটি হয়তো কোনো জাদু জানত। সে আমার দিকে তাকাল, কিছু পড়ল এবং আমার ওপর ফুঁক দিল। এক মুহূর্তে আমি সেই বৃদ্ধ ফকিরের মতো হয়ে গেলাম। তার চেহারা আমার হয়ে গেল এবং তারপর সে বলল, এটা তোর শাস্তি, এখন তুই সারা জীবন এই অবস্থাতেই থাকবি। মেয়েরা এখন পাথরের মতো চোখ নিয়ে সব শুনছিল। তাদের শ্বাস থেমে গিয়েছিল। কিন্তু যুবক আরও বললেন, সে একটি আশাও দিয়েছিল। বলল, যদি তোর নিজেরা, যাদের তুই ভালোবাসিস, তোকে খুঁজতে খুঁজতে এই বিরান জায়গায় পৌঁছায় এবং তোর আসল রূপ না জেনে তোর সাথে সময় কাটায়, তবে তুই তোর আসল রূপে ফিরতে পারবি। এবং হ্যাঁ, আরও একটি শর্ত ছিল, তুই নিজে নিজের পরিচয় বলতে পারবি না। এখন মেয়েরা কাঁপছিল। তাহলে তুমি সেই ফকির ছিলে? তারা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল। যুবক মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আমিই ছিলাম সেই ফকির। যুবকের কথা শুনে তাদের চোখে জল ভরে এলো, কিন্তু এই জলে এখন অনুশোচনা ছিল, লজ্জা ছিল। তারা ছুটে গিয়ে আবার তাকে জড়িয়ে ধরল। আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে চিনতেই পারিনি। যুবক তাদের মাথায় হাত বুলাতে বললেন, এতে তোমাদের কোনো দোষ নেই। তোমরা জানতেও না যে আমি তোমাদের স্বামী। তোমাদের হৃদয় খাঁটি ছিল এবং সেই সততাই আমার শাস্তি ভেঙে দিয়েছে। এখন তিনজন আবার নতুন জীবন শুরু করল। কিন্তু এবার তাদের মধ্যে কোনো রহস্য ছিল না, কোনো দূরত্ব ছিল না। এখন শুধু বিশ্বাস ছিল, আনুগত্য ছিল এবং এমন একটি সম্পর্ক যা শাস্তি অতিক্রম করে আরও শক্তিশালী হয়ে উঠেছিল। ভালোবাসা যদি খাঁটি হয়, তবে তা প্রতিটি পরীক্ষা, প্রতিটি সময় এবং প্রতিটি দূরত্ব অতিক্রম করে ফিরে আসে। কিন্তু যদি ভালোবাসায় অহংকার আসে, তবে সেই ভালোবাসাই শাস্তি হয়ে যায়। কিন্তু যদি ধৈর্য, আনুগত্য এবং আন্তরিকতার সাথে পালন করা হয়, তবে সেই ভালোবাসাই একদিন পুরস্কার হয়ে যায়। মানুষের বাহ্যিক রূপ যাই হোক না কেন, আসল পরিচয় তার হৃদয়ের সত্যতা এবং উদ্দেশ্যের পবিত্রতা থেকে হয়।